শিবপ্রসাদ অবশেষে মুখার্জি বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল বাবিন ও সৌরভকে। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব নন্দা সবাই সামনে বলে কীভাবে শিবপ্রসাদকে ক্ষতবিক্ষত করা হয়েছিল এবং মৃত্যুর দোরগোড়ায় পাঠানো হয়েছিল। সেই সব কথা শুনেই ভেঙে পড়ে তখন তটিনী গাঙ্গুলি। আর শিবপ্রসাদ বলে, ধন্যবাদ নন্দা, আমি আমার বোনকে বাঁচাতে পারি, আমি নিজেকেও বাঁচাতে পারিনি, কিন্তু সেজনার কৃপায় আমি ফিরে এসেছি। তাই তোমাকে সমস্ত প্রমাণ দেওয়ার জন্য আমি সারাটি জীবন নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। তারপরেই আয়ুষীকে ধরা হয়, জিজ্ঞাসা করা হয় কে কে এসব কিছু জানতো। তখনই আয়ুষী বলে, আমি কিচ্ছু বলবো না। শিবপ্রসাদ বলে, মায়া, অ্যারেস্ট করে নাও আয়ুষকে, আমার হাতের লাঠির বাড়ি কয়েকটা খেলেই সব বলে দেবে। তখনই আয়ুষী ভয় পেয়ে যায়। আর এদিকে মায়া তখন অ্যারেস্ট করে নেয় সঙ্গে সঙ্গে আয়ুষীকে। শিবপ্রসাদ বলে, সবটা সত্য কথা বলবে আয়ুষী, নাকি আমি এখানে মারব তোমাকে? নন্দা যে কথাগুলো বলছে সব সত্য তো? পরিবারের লোকজনের মাঝখানে দ্বিধাবোধ থাকলেই যখন আয়ুষী বাবিনের দিকে হাত তুলে বলে, আমার দাদাভাই নিজে হাতে লাঠির বাড়ি মেরেছিল এবং ওই যে সৌরভবাবু, উনিও এই সব কিছুর পিছনে ছিল। তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, বাহ, দেখেছ, পাপ কোনো দিন চাপা থাকে না, আর পাপ বাপকেও ছাড়ে না। তখন সৌরভ বলে, এসব মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসাস না। শিবপ্রসাদ কলারটা ধরে বলে, কোর্টে চল, তোদেরকে মিথ্যা অপবাদ কে দিচ্ছে আমি প্রমাণ করে দেব। সব আমার কাছে এই পেন ড্রাইভে তোলা আছে। তখনই আয়ুষীর প্রমাণে আর নন্দার এভিডেন্স জোগাড় করে দুজনে মিলে যখন এক কথা বলে, সঙ্গে সঙ্গে শিবপ্রসাদ মুখার্জি বাড়ি থেকে টানতে টানতে সৌরভ ও বাবিনকে নিয়ে চলে যায়। বাড়ির লোকজন বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিবপ্রসাদ বোঝে না। শিবপ্রসাদ বলে, এখনও অনেকগুলো খেলোয়াড়কে ধরতে বাকি, তাই এখন থেকে ছাঁটাই করাটা খুব দরকার। বাবিন বলে, কি করছিস কি, ছেড়ে দে আমাকে, না হলে লাট্টু পিকু ও টোটিনিকে সারা জীবনের জন্য হারাবি। তখনই মারের কথা শুনে রেগে যায়, আর শিবপ্রসাদ তার লাঠির বাড়ি সৌরভকে ঘাট চাড়ে দিয়ে দেয়। সেটা দেখে বাবিন পা ধরে বলে, আমার ক্ষমা করে দাও। তখনই শিবপ্রসাদের কাছে টোটিনি কল আসে আর বলে, বাড়িতে ফেরত আসো, আমরা এই আনন্দের মুহূর্তটা নষ্ট করতে চাই না, পরিবারের লোকজন তোমাকে খোঁজ করছে। শিবপ্রসাদ তাদের দুজনকে হাজতে রেখে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাড়িতে গিয়ে বলে, কী রে কাবির, এখনও বাড়ি যাসনি? তোদের পালা এবার, তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। কর্ণবাবু, আপনার সময় ঘনিয়ে এসছে, ওদের মুখ আমি আস্তে আস্তে খুলিয়েই ছাড়ব, আর কান টানলে এক একে কর্ণর মাথা ও বিজিতের মাথা হাসতে হাসতে আমার হাতের গোড়ায় চলে আসবে। আর আয়ুষী, ধন্যবাদ সবটা সঠিক সময়ে মুখ খোলার জন্য, নাহলে আজ তোমাকে তুলে নিয়ে যেতাম। তারপরেই তটিনী আদেশ দেয় বড়মবাবুকে সবাইকে সামলানোর, এবং বড়মবাবু বলে, যান, আপনারা দুজনে যান, আমি দেখে নিচ্ছি। এরপরেই শিবপ্রসাদকে নিজে হাতে করে গালে তুলে খাইয়ে দেয় তটিনী গাঙ্গুলি, এবং তাদের মধ্যে গভীর প্রেমটা এক মুহূর্তের মধ্যে যেন ফেরত চলে আসে। আর তটিনী বলে, আমি আবার ফিরে পেয়েছি তোমাকে গো। তখন শিবপ্রসাদের পাশ থেকেই কর্ণ এসে বলেন, পারবে না, তুমি সারাটি জীবন চেষ্টা করলেও একটি লোককেও আটকে রাখতে পারবে না। আমরা সবাইকে কিনে নিয়েছি, আর তুমি যতই চেষ্টা করো, এই প্রশাসন আমাদের হাতে। একটা গুন্ডা যখন বড় কিছু করে না, তখন সে জানে প্রশাসন তার পথে কাঁটা হতে পারে, তাই সে সবার প্রথম প্রশাসনকে গিয়েই তার সব কিছু বলে এবং তাদেরকে হাত করার চেষ্টা করে। আর প্রশাসন এখন হাতে আসা কয়েক মিনিটের কাজ। তখনই কর্ণবাবুর মুখে একটা চড় মারতে যায় টোটিনী গাঙ্গুলি, আর বলে, এই ধারণাটা আপনারা বদলান, সমাজ পরিবর্তন হয়েছে, আর সেই দুনিয়া এখন নেই। আপনি যাদের সাথে ব্যবসা করেছেন হয়তো তারা এমন ছিল, কিন্তু এখন আমরা এটা কোনোদিনই হতে দেব না। আর আপনার কান খুব শীঘ্র টানতে টানতে ধরে আমরা ফেলবই, তখন বুঝবেন আপনি কি ভুলটাই করেছেন। কাবির হাততালি দেয়, দিতে দিতে সামনে এসে বলে, না না, এত বড় সাহস তোমাদের এখনো হয়ে ওঠেনি আমার বাবার পর্যন্ত পৌঁছবে। হয়তো বিপদ আনতে পারো বারবার, এটা সেটা করতে পারো প্ল্যান, বাট আমার বাবা বিজিত
এরা হচ্ছে বিজনেসের লিডার, তাই এদেরকে ধরে রাখা প্রায় অসম্ভব। তখন আরাধ্যা এসে বলে, আমি নিজে এভিডেন্স দেব, আর আশা করি এই এভিডেন্সে তোমার বাবাকে ধরার জন্য এনাফ। কবির চ্যাটার্জি। তখন কবিরের মুখটা ক্ষণিকের মতো ছোট হয়ে যায়। কবির বুঝতে পারে এবার সে ধীরে ধীরে কোনো একটা জালের মধ্যে আটকে যাচ্ছে, কারণ তার নিজের স্ত্রী তার বিরুদ্ধে যাচ্ছে যে, আর তার কাছে এমন এমন এভিডেন্স আছে যেগুলো বললে যখন তখন তার জন্য বিপদ হয়ে যেতে পারে। তাই সে বলে, প্লিজ আরাধ্যা, বিষয়টি বোঝার চেষ্টা করো। তোমার আমার সাথে একটা সম্পর্ক আছে, সেটাকে এমনভাবে ভেঙে দিও না। তখনই আরাধ্যার মাও বলে, কি করছিস রে, এই লোকেদের পাল্লায় পড়িস না, এটা খুব খারাপ। আয়ুষে দেখেছিস, যে ব্যক্তির হাত থেকে স্মৃতিতে সিঁদুর নিয়েছে, তার জন্য সে এত বড় বিপদ হয়ে যাওয়ার পরেও তার কথা একটি মুখ থেকে বলছে? কোনোদিনও নয়। তখন আরাধ্যা বলে, বুঝতে পারবে, সব বুঝতে পারবে, সে কি ভুল করছে আয়ুষী, সেটা এখন হয়তো তার মনে হচ্ছে না, কিন্তু একদিন তার মাথা ঠিকই খুলবে। তখন আয়ুষী বলে, চুপ কর, আমি তোর, আমার ও এই পরিবারের ভালোর জন্য বলছি, এই পথে নামিস না দিদিভাই। এবং আরাধ্যা বলে, আমি আর ভুল পথে যেতে চাই না, আমি ওই সম্পর্কটা ভেঙে দিয়েছি জগন্নাথ বাবার নিজেকে সামনে রেখে বলেছি, আর আমি তার দিব্যি কেটে এই কাজটি করতে পারবো না। যে এটা কেন বুঝতে পারছিস না তোরা? আমি নিজে থেকে বুঝতে পেরেছি কে সঠিক কে ভুল, আর কে এই সমাজকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমাকে অন্তত অনুরোধ করছি, ভুল বোঝাতে আসিস না আয়ুষী। আয়ুষী বলে, তুই এতটা পরিবর্তন কী করে হয়ে গেলি, আমি বুঝতে পারছি না তো ঠিক কী হয়েছে। তখনই তটিনী বলে, ও সত্যটা বুঝতে শিখে গেছে আয়ুষী, তুমি আর এই পরিবারে কিছু ব্যক্তি সেটা কোনোভাবেই পারছো না, তাই নিজেদের বিপদ নিজের ধীরে ধীরে এগিয়ে আনছো। তোমার বাবা অর্থাৎ জিৎ মুখার্জির ওপরে কীভাবে আক্রমণ হেনেছে বুঝতে পেরেছ? আর বাবিন এখন জেলে চলে গেছে, তাহলে তোমাদেরকে কি সাহায্য করবে? আয়ুষী বলে, আমি এইসব বিষয়ে এক কথাও বলতে চাই না। কেন আপনারা বারবার আমাকে কষ্ট দিচ্ছেন? জানেন তো আমার হাজবেন্ড আমার সাথে খারাপ করেছে, তাহলে কেন আমার মনে দুঃখ দিচ্ছেন? আয়ুষের কথা শুনে তটিনী বেশ একটু অবাক হয়ে যায়। সে বলে, তুই কি বোকা নাকি? তুই যখন বুঝতে পারছিস তোর সাথে খারাপ ব্যবহার করেছে বিজিৎ, তাহলে বিজিৎকে ছেড়ে দে, আমাদের এই সুখে শান্তিতে একটি জীবনযাপন কর। তুই তো সেটা চাইছিস না। তখনই আরাধ্যার মা বলে, একটা কথা বলি তটিনী, তুমি আমাদের পরিবারের ভিতরে ইন্টারফেয়ার করো না। তোমার তো একটা ছোট্ট পরিবার আছে, সেখানে চলে যাও। প্রথমত তুমি সবার প্রথম এই ঘটনাটিতে ঢুকে জগন্নাথের রথ টানলে, এই সবটা ঘটনাটা বড় করলে, এখন এসে আবার নাটক কেন করছো? বাবিনকে ধরাটাই তোমার একটা মূল টার্গেট ছিল, তাই না? আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, আমি ছেড়ে কথা বলবো না। আর তখন আমি নিজে প্রয়োজন বলে বিজিতের কাছে গিয়ে সমস্ত আত্মসমর্পণ করে তোমাকে ক্ষতি করার চেষ্টা করব। বুঝতে পেরেছো তো? তখনই টটিনি বলে, কিচ্ছু করতে পারবেন না আপনি, হয়তো জানো না, ভুলে যাচ্ছ তুমি। হ্যাঁ, কি হতে পারে কাকিমা, আমি ঠিক কী কী করতে পারি। আমি নিজে স্পেশাল ব্রাঞ্চকে এখন কন্ট্রোল করছি, আমার পাওয়ারটা কোনো আন্দাজ নেই এই পরিবারের লোকজনের। তাই আমার পিছনে লাগার আগে অন্তত 10 বার ভাবুন আপনারা কি ভুলটা করতে চলেছেন। এইসব কর্মকাণ্ড বুঝিয়ে বা দেখিয়ে আমাকে কিচ্ছু করতে পারবেন না। আমার পাওয়ার আর আমার হাতের নাগালটা অনেক দূর, তাই আমার ওপরে আঙুল তুলে কোনো লাভ হবে না। এই আঙুল আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে ভেঙে দিতে পারি। তখনই চুপ হয়ে যায় সঙ্গে সঙ্গে আদ্যার মা। সে একটু ভয় পেয়ে যায়, কারণ সত্যিই তটিনী হুট করে স্পেশাল ব্রাঞ্চ নিজের হাতে নিয়ে নিয়েছে। যেখানে মৈতর সব কিছু লিড করতো, সেই মৈতের যে কোনো মূল্যই নেই। তখনই কোনো বলে যে, তুমি যত চেষ্টাই করো তটিনী, এই যুদ্ধ জয়ী করবো আমরাই, আর এটার কোনো শেষ হবে আমাদের হাত দিয়েই। আমাদের কোটি টাকার ব্যবসা তুমি বন্ধ করতে পারবে না। তোমার মতো কত ছোটোখাটো পুলিশ অফিসার আমাদের লাইফ থেকে গেল আর এলো, এই ব্যবসা কোনোদিনই তারা রুখতে পারেনি। তখন টটিনি বলে, আপনি আমার মতো অনেকের সাথে দেখা করেছেন, আমার মতো অনেক পুলিশ অফিসার আপনার জীবনে এসছে এবং তাদের সাথে আপনি অনেক প্রবলেম ক্রিয়েট করেছেন, তাদের ফেস করেছেন, কিন্তু আমাকে তো করেননি ফেস কোনোদিন। এবার দেখুন তটিনী গাঙ্গুলি কী করতে পারে। সঙ্গে সঙ্গেই গণনা একবার পিছিয়ে চলে যায়। সে বলে, বাবা
এত হুঙ্কার দেখছি আমি। কাবির তখনই বলে, বাবা চুপ হয়ে যাও, ব্যাপারটা ঠান্ডা মাথায় মিটে এখান থেকে বার হও, বিষয়টি পরে আমরা চর্চা করে দেখব এবং তখন বুঝবো আসল দোষীকে আর ঠিক এদেরকে কি করতে হবে। কারণ এদেরকে এমনভাবে ছেড়ে দিলে এদের বাড়ানো তো বেড়েই যাচ্ছে। কর্ণ বলে ঠিক আছে, এবং কর্ণর স্ত্রী সেখানে আসে আর বলে, কি হচ্ছেটা কি এখানে? একটা বাড়ি পুজো, একটা আনন্দের মুহূর্ত, সেই সব সময় আপনারা ঝগড়া বাজাচ্ছেন। তখন শিবপ্রসাদ বলে, আপনাকে কিছুটা আগে আসা উচিত ছিল এবং এই পুরো বিষয়টি চর্চা করা উচিত ছিল। আপনি তো দেখেননি আমি কেন এই বিষয়টিতে এন্টার করেছি। আমি তো চেয়েছিলাম সুখ শান্তিতে সবে আনন্দ করব, খাবো দাবো এবং বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো এখানে থাকতেও আসিনি বা পড়তেও আসিনি। আপনার ছেলে যেমন প্রতিটি দিন এখানে এসে নাটক করে একটি করে, আমরা সেসব কিছুই করিনি। তাই আমাদের উপরে দোষ দ্বারাকে 10বার ভাবুন। তখনই টোটনির মা বলে, ছাড়ো এসব কথা জামাই, আপনি ঘরে চলুন, আমার গিয়ে একটু থাকবেন, খাবেন, ঠিক হয়ে যাবে। আজ স্পেশাল আমার হাতে আমি নিজে করে আপনাদের জন্য মাটন বানিয়ে দেবো। মাটনের নাম শুনেই লাট্টু ও পিকু বেশ খুশি হয়ে যায় এবং টোটনি বলে, চল বাড়ি চল। তখন লাট্টু বলে, আমি বাড়ি যাব না, আমি দিদুনির হাত থেকে মাটন খেয়ে বাড়ি যাব, তারপরেই আমাকে বাড়ি ছেড়ে কেউ নিয়ে যেতে পারবে। তখনই জিৎ মুখার্জির স্ত্রী বলে, ছোট লোক তো কোনোদিন খাবার দেখেনি, তাই মাটনের নাম শুনেই জিভ দিয়ে জল পড়ছে কেমন দেখুন তো। অবাক হয়ে যায় টোটনি, বলে, কি বলছো কি তুমি কাকিমা, কী কথাবার্তা বলছো? ওরা বাচ্চা মানুষ, ওরা এমন করতেই পারে, তাই বলে কি ওদের জন্য সবাইকে ছোট করবে? এটা মানতে পারছি না। ওদের এখন অনেক কিছু মনে হতে পারে ছোট ছোট বিষয়, তাই বলে ওদের কথাতে তুমি এমনভাবে রিয়্যাক্ট করবে? তখনই টোটনি একটু রেগে যায় বিষয়টিতে। তারপরে আপনার মেয়ে আয়ুষীকে ওরা বাইরে বিক্রি করে দিতে চাইছিল, বিজিত ওর জীবনটা শেষ করে দেবে বলেছিল। সেইখান থেকেই আমার হাজবেন্ড রিস্ক নিয়ে ওনাকে বার করে নিয়ে আসে। আপনার নিজের সন্তান তোমার স্মৃতির সিঁদুর নিয়ে খেলা করছিল, তাকেও বাঁচানোর চেষ্টা করছি আমরা, আর তুমি কি করে আমার এই ফুটফুটে বাচ্চাগুলোর উপরে এভাবে হিংসা করতে পারো? বেশ খারাপ লাগছে আমার এই কথাটি। কি বলবো বলুন তো, তুমি আমার নিজের কাকিমা হও, রক্তের সম্পর্ক আমার, আর এমন রূপ দেখাচ্ছ। তখনই সেইখানে রেগে গিয়ে বলে, আরে তখনই তুই একটা জিনিস দেখেছিস, আমার দুটো মেয়ের জীবন কীভাবে বরবাদ করে দিচ্ছিস তোরা? যদি তোরা না আসতিস আমাদের জীবনে আবার ফিরত, তাহলে আরাধ্যা খুশি থাকতো, কোনো একটা জায়গায় গিয়ে আয়ুষ খুশি থাকতো। শিবপ্রসাদ বলে, আপনি ভুল বলছেন কিছু একটা। আয়ুষী কোনোদিনই খুশি থাকতে পারতো না, কারণ আয়ুষী কি তো ভালোবাসাটা পুরো নাটক ছিল। যেই ছেলেটি আমার নিজের বোনের সাথে বিবাহ করেছে, তার সাথে সম্পর্ক বন্ধনে জড়িয়ে তাকে ব্যবহার করেছে এবং তাকে দুবাই নিয়ে গিয়ে ব্যবসা করেছে, তাও আজে বাজে ব্যবসা, তারপরে তাকে এনে সেই গ্রামেই তাকে ক্ষতিগ্রস্ত করে দেয় এবং তাকে শেষ করে দিয়েছে। এই সব কিছুর পরেও আপনারা কি করে ওই ছেলেটির উপরে ভরসা করছেন আমি বুঝতে পারছি না। আমার তো নিজের উপরে অবাক লাগছে, আপনার মানুষ না অন্য কিছু হয়ে গেছে। ছি 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 ছি, টাকার মোমায় এতটা নিচে কবে নেমে গেলেন? জিৎ মুখার্জি জানে ব্যাপারটি, আপনার তো নিজের বোঝা উচিত এই বিষয়টি নিয়ে। তখনই টোটনি মা বলে, জামাই অনুরোধ করছে আপনার কাছে, আপনি এবার চলুন, এসব বিষয় নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যে যার মতো লাইফ কাটাতে চাইছে কাটাতে দিন না, আপনারা আপনার কাজ করুন। কর্ণ বলে, যে যার মতো লাইফ কাটালে তো হবে না, ওনারা আমাদের বিজনেসে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তাই ওনাদেরকে এবার সরাতেই হবে, তাই বাধ্য হয়ে এবার আমরা রাস্তায় নামব। তখনই বিজিত লাহিড়ির কথা জিজ্ঞাসা করে টোটনি কর্ণর কাছে গিয়ে বলে, যে কোথায় আছে বিজিত, বলে দিন আমাকে, আমি হয়তো আপনার দিন কিছু কমিয়ে দিতে পারব। তখনই কর্ণ বলে, এই বিষয়ে তোমাকে কেউ হেল্প করতে পারবে না, কারণ বিজিত কোথায় আছে এটা কেউ পারফেক্ট জানে না এখন। বিজিত বিদেশও চলে যেতে পারে, আবার দেশেও থাকতে পারে। তখনই শিবপ্রসাদ বলে, কোনোদিনও বিদেশে যেতে পারবে না, ও এখন মোস্ট ওয়ান্টেড লিস্টে আসে, আর ওকে যে এয়ারপোর্টে দেখবে সঙ্গে সঙ্গে ধরে নেবে।
তাই ও বাইরে যেতে পারবে এটা বিশ্বাস করার নয়। এই ভাবনাটা থেকে বার হন আপনি। আপনি যতই বলুন। আর ওর সাথে সঙ্গ দিচ্ছে ওই শঙ্খিনী, এটা আমি জানতে পেরেছি। শঙ্খিনী আর বিজিতকে একসাথে আমি ধরবই ধরবো, নালে আমার নাম শিবপ্রসাদ গাঙ্গুলি নয়। বুঝতে পেরেছেন তো? ব্যবস্থা করেই ছেড়ে দেবো।